উত্তরবঙ্গবাসী আশ্চর্য হলেও হতেই পারে শিলিগুড়ি রোড স্টেশন বা তিস্তা ভ্যালি রেলওয়ে নাম দুটি শুনে। এ বিষয়ে জানেন অথবা শুনেছেন এমন লোকের সংখ্যাও হাতে গোনা। শিলিগুড়ির সোনালী অতীতের সঙ্গে মিশে রয়েছে রূপকথার গল্পের মতো খুবই সুন্দর একটি রেলপথ, যে পথ দিয়ে ছোট্ট ট্রেন শিলিগুড়ি রোড স্টেশন থেকে যাত্রা শুরু করে মহানন্দা অভয়ারণ্য ভেদ করে আঁকাবাঁকা তিস্তা উপত্যকা ধরে পৌঁছত কালিম্পং রোড স্টেশনে। এই রেলপথের অস্তিত্ব এখন আর নেই। প্রকৃতির রোষানলে পড়ে তলিয়ে গেছে সুন্দরী তিস্তার গহ্বরে। তবে হ্যাঁ, আজকের ভিডিওর মাধ্যমে আমরা চেষ্টা করব তিস্তার গহ্বর থেকে হারিয়ে যাওয়া সেই রেলওয়েকে আপনাদের সামনে তুলে ধরার। তার আগে আজকের শিলিগুড়ি ফেসবুক পেজের ভিডিওগুলি যদি ভালো লেগে থাকে অবশ্যই পেজটিকে ফলো করে পাশে থাকবেন। 1878 সালে তৈরি হয় শিলিগুড়িতে প্রথম রেল স্টেশন, বর্তমানে যেটা শিলিগুড়ি টাউন স্টেশন নামে সবাই জানি। তৎকালীন ইস্টার্ন বেঙ্গল রেলওয়ে কোম্পানির ইঞ্জিনিয়ার ফ্র্যাঙ্কলিন প্রিস্টেজ সাহেব সরকারের কাছে বাষ্পচালিত ট্রামওয়ের মাধ্যমে শিলিগুড়িকে দার্জিলিংয়ের সঙ্গে যুক্ত করার প্রস্তাব দেন। তৎকালীন বাংলার লেফটেন্যান্ট গভর্নর স্যার অ্যাশলে ইডেন এই প্রস্তাব মেনে নেন এবং সে বছরই গিল্যান্ডার্স আর বুথ নট অ্যান্ড কোম্পানিকে এই রেলপথ নির্মাণের দায়িত্ব দেন। অবশেষে 1881 সালের 4 জুলাই হিলকার্ট রোড ধরে শিলিগুড়ি থেকে দার্জিলিং পর্যন্ত 2 ফুটের ন্যারো গেজ লাইনে রেল পরিষেবা চালু হয়, যেটা দার্জিলিং হিমালয়ান রেলওয়ে বা ডিএইচআর নামে পরিচিত। তবে দার্জিলিং হিমালয়ান রেলওয়ে শুধু দার্জিলিংয়েই সীমাবদ্ধ ছিল না, পরবর্তী সময়ে আরও 2টি শাখা লাইনও গড়েছিল। এই লাইন দুটি একত্রে 150 কিলোমিটারেরও বেশি ছিল, যা শিলিগুড়ি দার্জিলিং রেলপথেরও দ্বিগুণ। শিলিগুড়ি থেকে একটি ন্যারো গেজ শাখা তৈরি হয়েছিল বিহারের কিষানগঞ্জ পর্যন্ত, এর নাম ছিল শিলিগুড়ি কিষানগঞ্জ এক্সটেনশন। আরেকটি কালিম্পংয়ের গেইলখোলা পর্যন্ত, যেটা তিস্তা ভ্যালি এক্সটেনশন। 1897 সালের ভূমিকম্প এবং 1899 সালের প্রচণ্ড বৃষ্টিতে দার্জিলিং লাইনটি ব্যাপক ক্ষতিগ্রস্ত হওয়া সত্ত্বেও জনস্বার্থ ও পণ্য পরিবহনের কথা মাথায় রেখে ডিএইচআর গুরুত্বপূর্ণ আরও 2টি এক্সটেনশনের চিন্তাভাবনা শুরু করে। নানারকম পরীক্ষা নিরীক্ষা, সার্ভে অবজারভেশনের পর 1908 সাল থেকে শুরু হয় রেল লাইন পাতার কাজ। সম্পূর্ণ প্রকল্পটির জন্য সরকার বিনামূল্যে জমি দিয়েছিল। এরপর প্রয়োজন হয় শিলিগুড়িতে আরেকটি নতুন স্টেশনের, এর জন্য ডিএইচআর আধিকারিকরা 3500 টাকা জমাও দিতে রাজি হন। শিলিগুড়িতে তৈরি হয়ে যায় নতুন আরেকটি স্টেশন, যে স্টেশনটি দার্জিলিং লাইন এবং তিস্তা ভ্যালি লাইনের সংযোগস্থল। এই নতুন স্টেশনের নাম রাখা হয় শিলিগুড়ি রোড স্টেশন। বর্তমানে যে জায়গাটি এখন হাসমিচক বা ভেনাস মোড নামে সকলে চেনে, সেখানেই ছিল এই স্টেশনটি। 1914 থেকে 15 এই সময়কালের মধ্যে তৈরি হয়ে যায় দার্জিলিং হিমালয় রেলওয়ের আরও 2টি শাখা। শিলিগুড়ি রোড স্টেশন থেকে 2টি রেল পথ চলে যেত দুদিকে। হিলকার্ট রোড ধরে টয় ট্রেন চলে যেত দার্জিলিংয়ের উদ্দেশ্যে। সে সময় শিলিগুড়ি জংশন তৈরি হয়নি। এর কিছুটা পরেই ছিল পঞ্চানই জংশন স্টেশন। পঞ্চানই জংশন স্টেশন থেকে বাঁদিকে মাটিগাড়া, নকশালবাড়ি, আলুয়াবাড়ি হয়ে চলে যেত শিলিগুড়ি কিষানগঞ্জ শাখাটি। আর অপর শাখাটি বিধান রোড, সেবক রোড, শালুগাড়া হয়ে মহানন্দা অভয়ারণ্য ভেদ করে চলে যেত কালিম্পংয়ের গেইলখোলা পর্যন্ত। এই শাখাটিকে বলা হতো তিস্তা ভ্যালি লাইন। এই লাইনটি ন্যারোগেজ ট্রেনকে জনপ্রিয় করে তুলেছিল। এই পথে সবচেয়ে সেলিব্রিটি প্যাসেঞ্জার ছিলেন বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর। 1938 থেকে 1940 সাল পর্যন্ত 4 বার তিনি শিলিগুড়ি রোড স্টেশন থেকে তিস্তা ভ্যালি লাইনে টয় ট্রেনে চেপে রিয়াং হয়ে মংপুতে গেছেন। তবে শারীরিক অসুস্থতার কারণে 5বার আর যাওয়া হয়ে ওঠেনি। ট্রেনটি শিলিগুড়ি রোড স্টেশন থেকে ছাড়ত সকাল 7টা নাগাদ, আর বিকেল 4টায় গেইলখোলা থেকে রওনা দিয়ে 7টায় পৌঁছত শিলিগুড়িতে। যাত্রীরা শিলিগুড়ি স্টেশন থেকে কলকাতাগামী দার্জিলিং মেল ধরত। এই পথে ছিল না কোনো সুড়ঙ্গ, তবে ছিল বৈকুণ্ঠপুর জঙ্গলের আদিমতা, কিছু মনোরম বাঁক, তিস্তার কলকল শব্দ আর হিমালয়ের মন ভোলানো রূপ। শিলিগুড়ি থেকে এই ট্রেন বর্তমান বিধান রোডের পাশ দিয়ে পানিট্যাঙ্কি মোড়, সেবক রোড হয়ে খানাখন্দ ঝোপঝাড় পেরিয়ে প্রবেশ করত শালুগাড়ার জঙ্গলে। সুন্দর ছায়াময় অরণ্য পথ ছিল এটি। এই জঙ্গলে রয়্যাল বেঙ্গল, ব্ল্যাক প্যান্থার, হরিণ, হাতি, বাইসন, বুনোশুয়োর সবই ছিল। জঙ্গল শেষ হওয়ার পর সাঁকোর ওপর দিয়ে সেবক নদী পেরিয়ে তিস্তার পাশে সেবক স্টেশন। শিলিগুড়ি থেকে 21 কিলোমিটার দূরে প্রথম স্টেশন এটি। এই অংশে রেল লাইন নির্মাণ যথেষ্ট সহজ ছিল, তবে দ্বিতীয় অংশটি যথেষ্ট চ্যালেঞ্জিং প্রমাণিত হয়েছিল। 1899 সালে প্রচণ্ড বৃষ্টিতে ভেসে যাওয়া পুরানো কার্ট রোডের অবশিষ্টাংশের সঙ্গে জুড়ে তিস্তা নদী থেকে 300 ফুট উপরে তিস্তা ভ্যালি লাইনটি স্থাপন করা হয়েছিল।
বারবার ভূমিধসের কারণে বাধাগ্রস্ত হয়েছিল নির্মাণ কাজ। এছাড়া প্রথম বিশ্বযুদ্ধের কারণে প্রয়োজনীয় নির্মাণ সামগ্রী সরবরাহের কাজও বিলম্বিত হয়। যাই হোক, বাধা বিঘ্ন কেটে 1915 সালে 29 সেপ্টেম্বর তৈরি হয়ে যায় গেইল খোলা পর্যন্ত রেল স্টেশন। তিস্তার প্রাচীন নাম ত্রিস্রোতা। সুন্দরী তিস্তার এই উপত্যকা ধরে সেবক করোনেশনের পাশ দিয়ে 29 কিলোমিটার অতিক্রম করার পর ছিল কালীঝোড়া স্টেশন। এটি ছিল ওয়াটারিং স্টেশন। ট্রেনের ইঞ্জিনে জল ভরা হতো এখানে। কালীঝোড়া স্টেশনের বিপরীতে প্রায় 15টি কুঁড়ে ঘর বিশিষ্ট একটি গ্রামও ছিল সেই সময়। কালীঝোড়ার পর লাইনটি নদী থেকে 50 ফুটেরও কম উচ্চতা দিয়ে তিস্তার সমান্তরালে রিলি সাইডিং হয়ে রিয়াং স্টেশন। রিয়াং স্টেশনটি একটু উঁচুতেই ছিল। তিস্তার কোলে রিয়াং স্টেশনটি ছিল ছবির মতো সুন্দর। স্টেশনের রেস্ট হাউসটি সাজসজ্জায় ছিল পুরো সাহেবিয়ানা। বইপত্র, মূল্যবান আসবাবপত্র এবং ফটোগ্রাফিতে সুন্দরভাবে সাজানো ছিল। স্টেশনের চারপাশে প্রচুর সিনকোনা গাছের ছালও পরিবহনের জন্য মজুদ থাকত। এই স্টেশনে নেমেই রবীন্দ্রনাথ যেতেন মংপুতে। স্টেশনের পাশে অনেক গরু মোষের গাড়িও থাকত রম্ভি বাজার ও মংপু যাওয়ার জন্য। রম্ভিতে ছিল কমলালেবুর একটি পাইকারি আড়ত। রিয়াং স্টেশন পার করার পর শিলিগুড়ি থেকে 48 কিলোমিটার অতিক্রম করে গেইল খোলা বা কালিম্পং রোড স্টেশন। এই পথে প্রবাহিত তিস্তার কলকল শব্দ এবং সামনেই ফুটে ওঠা তুষারাবৃত পর্বতশ্রেণী অপূর্ব দৃশ্যে মনোরম হয়ে উঠত চারিদিক। মনে হতো রূপকথার দেশ। রেলযাত্রীরা গেইল খোলা স্টেশনে নেমে তিস্তার ওপর দিয়ে দীর্ঘ ঝুলন্ত সেতু পেরিয়ে গরুর গাড়ি করে পৌঁছত কালিম্পংয়ে। তখন কালিম্পংয়ে মোটরগাড়ি চালু হয়নি। কালিম্পং ছিল একটি উন্নতমানের পাহাড়ি গ্রাম, যেখানে গড়ে উঠেছিল স্বাস্থ্যনিবাস তথা শৈলাবাস। ডিএইচআরের আধিকারিকরা কালিম্পং পর্যন্ত রেল যোগাযোগের চেষ্টাও চালিয়েছিল, কিন্তু সেটা আর সম্ভব হয়ে ওঠেনি। তিস্তা ভ্যালি রেল লাইনটিকে বিস্ময় বলা যায়। এটি গড়ে তোলা হয়েছিল প্রধানত তিব্বতের সঙ্গে বাণিজ্য স্থাপনের জন্য। বিংশ শতাব্দীর শুরুতে জেলেট লা পাস হয়ে তিব্বত এবং সিকিমের সঙ্গে বাণিজ্যের সবচেয়ে গুরুত্বপূর্ণ ট্রানজিট পয়েন্ট ছিল কালিম্পং। তিব্বত থেকে হাজার হাজার টন পণ্য আসত কালিম্পংয়ে। এই পণ্য রেল পর্যন্ত পৌঁছানো সময় সাপেক্ষ এবং ব্যয়বহুল ব্যাপার হয়ে দাঁড়ায়। এই কথা মাথায় রেখে ব্রিটিশ সরকার সিদ্ধান্ত নেয় রোপওয়ে খোলার। 1930 সালে কালিম্পং থেকে তিস্তা পেরিয়ে রিয়াং স্টেশন পর্যন্ত তৈরি হয় রোপওয়ে। বাংলার তৎকালীন ভারপ্রাপ্ত গভর্নরের স্ত্রী লেডি স্টিফেনসন উদ্বোধন করেছিলেন রোপওয়েটি। তিস্তা ভ্যালি রেলওয়ে এবং কালিম্পং রোপওয়ে একে অপরের সমার্থক ছিল। একটির উল্লেখ না করে অন্যটির কথা বলা যাবে না। রোপওয়েটি এই অঞ্চলের বাণিজ্য বিপ্লবের প্রসার ঘটিয়েছিল। তিব্বত থেকে খচ্চরের পিঠে বয়ে আনা উল, চামড়ি, গাইয়ের লোম, মাখন আসত কালিম্পংয়ে। কালিম্পংয়ে স্টেশন না থাকলেও সেখানে একজন স্টেশন মাস্টার থাকতেন। তিনি রোপওয়ের মালপত্র ওঠা নামা এবং বুকিংয়ের তদারকির দায়িত্বে থাকতেন। এই রোপওয়েতে করে তিব্বত থেকে আসা পণ্য সামগ্রী, কমলালেবু, চা, সিনকোনা, কাঠ ইত্যাদি আসত রিয়াং স্টেশনে। রোপওয়েটি দুটি ভাগে পরিচালিত হতো। নিচের অংশটি রিয়াং স্টেশন থেকে তিস্তা পেরিয়ে নাজিওকে পর্যন্ত ছিল। এরপর আবার রেলি নদী পেরিয়ে প্রায় 2500 ফুট উপরে উঠে কালিম্পংয়ের কামসি পর্যন্ত ছিল দ্বিতীয় অংশ। 1939 সালে একবার অগ্নিকাণ্ডে কালিম্পংয়ের রোপওয়ের মালবাহী ইয়ার্ড এবং বহু পণ্য সামগ্রী পুড়ে ছাই হয়ে যায়। পরবর্তীতে আবার নতুন করে তৈরি করা হয় রোপওয়েটি। কমলালেবু বাঁশের টুকরিতে বোঝাই করে রোপওয়েতে করে নামিয়ে ট্রেনে আনা হতো শিলিগুড়িতে। সে সময় শুধু কমলালেবু নিয়ে আসার জন্যই ছিল একটি স্পেশাল ট্রেন। নাম ছিল অরেঞ্জ স্পেশাল। আসলে তিস্তা ভ্যালি লাইনে যাত্রীর চেয়ে মাল পরিবহনই বেশি হতো। শিলিগুড়ি থেকে যেত চাল, আটা, তেল, ময়দা, মণিহারি জিনিসপত্র, চা বাগান কর্মীদের সরঞ্জাম ইত্যাদি। অপরদিকে কিষানগঞ্জ শাখা লাইন দিয়ে শিলিগুড়িতে নিয়ে আসা হতো ধান আর পাট। দেশবন্ধুপাড়ায় একটি পাটের গোডাউনও ছিল। বর্তমানে নিবেদিতা মার্কেট বা হকার্স কর্নার যেখানে রয়েছে, সেখানে ছিল একটি সাবঅর্ডিনেট রেস্ট হাউস এবং ট্রান্সশিপমেন্ট সেকশন। ট্রান্সশিপমেন্ট ইন্সপেক্টরের দায়িত্বে টয় ট্রেন থেকে পণ্য সামগ্রী স্থানান্তরিত হতো ব্রডগেজে। এরপর শিলিগুড়ি স্টেশন থেকে জলপাইগুড়ি, দামুকদিয়া, ভেরামারা, সারা ব্রিজ হয়ে শিয়ালদা। তারপর ছড়িয়ে যেত বিদেশ এবং ভারতের অন্যান্য ভূখণ্ডে। ভারত স্বাধীন হওয়ার পরও তিস্তা ভ্যালি লাইনটি সচল ছিল। একসময় তিস্তা ভ্যালি লাইনটিকে সিকিমের গ্যাংটক পর্যন্ত নিয়ে যাওয়ার উদ্যোগ হয়েছিল। শুরু হয়েছিল সমীক্ষাও, কিন্তু সে আর হয়ে ওঠেনি। দুর্ভাগ্যজনক পরিণতি হয় তিস্তা ভ্যালি রেলওয়েটির। 1950 সালের তিস্তার ভয়ঙ্কর বন্যায় সেবক থেকে তিস্তা উপত্যকা বরাবর লাইন, পুল, স্টেশন, অফিস সবই ভেসে যায় তিস্তার জলে। অকাল মৃত্যু ঘটে তিস্তা ভ্যালি লাইনটির। একই সঙ্গে মৃত্যু ঘটে কালিম্পং রোপওয়ে কোম্পানিরও। সদ্য স্বাধীন হওয়া ভারতে
ধ্বংস হয়ে যাওয়া এই রেল যোগাযোগ পুনরায় গড়ে তোলার উদ্যোগ নেওয়া হয়নি। পরবর্তীকালে শিলিগুড়ি রোড স্টেশন থেকে সেবক রোড পর্যন্ত পরিত্যক্ত রেললাইন বরাবর গড়ে ওঠে কাঞ্চনজঙ্ঘা ক্রীড়াঙ্গন এবং অপরদিকে জমজমাট বিধান মার্কেট। 1949 সালে কিষানগঞ্জ মিটার গেজে আসাম রেল লিঙ্কের সঙ্গে যুক্ত হয়ে যাওয়ায় বন্ধ করে দেওয়া হয় ওই রুটের ন্যারো গেজ লাইনটিও। এখন শুধু রয়ে গেছে দার্জিলিংয়ে যাওয়ার ন্যারো গেজ রেল লাইনটি। তবে আনন্দের কথা, 2008 সালে মমতা বন্দ্যোপাধ্যায় রেলমন্ত্রী থাকাকালীন প্রস্তাব নেওয়া হয় সেবক রংপো ব্রডগেজ রেল প্রকল্পের, এবং সেই বছরই কেন্দ্রীয় বাজেটের অন্তর্ভুক্ত হয় প্রস্তাবটি। আইনি জটিলতায় কাজ শুরু হতে কিছুটা বিলম্ব হলেও বর্তমানে কাজ প্রায় শেষের পথে। খুব শীঘ্রই ট্রেনের চাকা ঘুরবে সেবক রিয়াং হয়ে সিকিমের রংপো পর্যন্ত। পরিকল্পনায় রয়েছে পরবর্তীতে গ্যাংটক এবং নাথুলা পর্যন্ত নিয়ে যাওয়ার। তাহলে হয়তো সুদে আসলে উসুল হবে। তবে এটা ঠিক, ছোট্ট রেলে অরণ্য ভেদ করে তিস্তা উপত্যকা ধরে ভ্রমণের সেই মহিমা আজকের গতির যুগে সুড়ঙ্গের ভেতর দিয়ে ছুটে চলা বড় রেলে হয়তো ফিরে পাওয়া যাবে না। ভিডিওটি এখানেই শেষ করছি। কোনো মতামত থাকলে অবশ্যই কমেন্টে লিখে জানাবেন। সেই সঙ্গে ভিডিওটি লাইক করে অন্যদের সাথে শেয়ার করতে ভুলবেন না। ভালো থাকবেন, নমস্কার।